নমস্কার, আমি রজত শুক্র মুখোপাধ্যায়। আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। লোকসভা নির্বাচনের ফল এবছর একটা গোটা দেশে এমন পরিস্থিতি তৈরি করেছে, তাতে নতুন করে বিরোধীদের মধ্যে একটা উদ্দীপনা দেখা যাচ্ছে যে একটা যেমনটা মনে করা হচ্ছিল যে ভোটের ফলাফল বেরোনোর আগে যে আরও একবার মোদী সরকার তৈরি হবে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, কিন্তু অনেক হিসেবকে ভুল প্রমাণ করে গোটা দেশে কিন্তু আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পেলেন না, এবং তার পাশাপাশি বিরোধী জোটও 2019-এর তুলনায় অনেকটাই বেশি শক্তিশালী হয়ে উঠল। ভোটের ফলাফলের থেকে টেকাবে কি, আগামী দিনে ভারতের রাজনীতি কোন পথে যাবে, এই নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআই এমএলএ সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দীপঙ্কর, আপনাদের সাথে নমস্কার। এই রেজাল্টটাকে আপনি কীভাবে ডিকোড করবেন? রেজাল্টটা আমার মনে হয় ভারতবর্ষে গণতন্ত্রের জন্য একটা বিরাট শক্তি যোগানোর রেজাল্ট। আমরা যে পরিস্থিতিতে নির্বাচনে গিয়েছি, এর থেকে অসম পরিস্থিতি আর কিছু হয় না। আমি এর থেকে বেশি প্রহসন মার্কা নির্বাচন আমরা কখনো দেখিনি। তো এমন একটা পরিস্থিতিতে সেখানে একদিকে বিজেপি, তার বিরাট ধনবল, তার বিরাট প্রশাসনিক ক্ষমতা, গোটা দেশের মিডিয়া, মানে যেটা মেইন স্ট্রিম সোকল মিডিয়া, সেটা সম্পূর্ণভাবে এক অর্থে বিজেপির প্রচারতন্ত্রে পরিণত। ওপিনিয়ন পোল, এক্সিট পোল সবাই 400 পার বলে দিচ্ছে। এমন একটা পরিস্থিতিতে এই নির্বাচনে আমার মনে হয় যে ভারতবর্ষের মানুষ অ্যাসার্ট করেছে, সাধারণ মানুষ। ফলে এটা হয়ে গেছে বিজেপি বনাম ভারতীয় জনগণ। এবং সেখানে ইন্ডিয়া জোটটা হচ্ছে একটা মাধ্যম, কিন্তু শুধু ইন্ডিয়া জোট নয়, ইন্ডিয়া জোটকে তার সাথে সাথে সিভিল সোসাইটির সাথে সাথে যেটাকে আমি বলি একটা নতুন উদীয়মান ডিজিটাল কমিউনিটি, এই সমস্ত মিলিয়ে একটা গোটা দেশ জুড়ে একটা বিরাট কর্মযজ্ঞ, বিরাট একটা গণজাগরণ। এবং সেইখান থেকে এই রেজাল্টটা বেরোলো, যেটা আপনি বললেন যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তো অনেকেই বলছেন যে এটা এমন কি বড় ব্যাপার, বিজেপির জন্য এটা থার্ড বেস্ট পারফরমেন্স। কিন্তু যখন পুরো মোদি গ্যারান্টি আর মোদি নিজের নামে ভোট চাইছেন 400 পার, বিজেপি এককভাবে 370, তো এককভাবে 370 বলে সেখানে 240-এ আটকে যাওয়া, এবং সেই 240-এর মধ্যেও অন্তত 32টা আসন আছে, যেটা খুবই কম মার্জিনে জেতা, 1000-এর থেকেও কম, 2000-এর থেকেও কম, 10,000 বা 20,000-এর মধ্যে। তো ফলে আমার মনে হয়, এবং সেখানে বলে দেওয়া যাবে না যে কোনো রকম কোনো কারচুপি হয়নি, সেটাও আমার মনে হয় তদন্ত সাপেক্ষ ব্যাপার। তো ফলে আর ধরে নিই ওই 30টা আসন যদি এদিকে আসতো, তাহলে সত্যি সত্যি ব্যাপারটা একদম ব্যাপারটা পরিষ্কার। এই জায়গাটা আমি একটা জিনিস জানতে চাই যে আমরা দেখলাম যে বিজেপির ভোট পার্সেন্টেজ ন্যাশনালি অলমোস্ট এক আছে, কিন্তু কংগ্রেসের একটা হিউজ জাম্প হয়েছে। আমরা দেখলাম সমাজবাদী পার্টির খুব ভালো পারফরমেন্স, লেফটের পারফরমেন্স ওভারঅল দেশে যতটা ভালো হওয়া উচিত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আপনারা কি মনে করেন যে আপনারা তেমন পারফরমেন্সটা করতে পারলেন? আমি লেফট কিন্তু সামগ্রিকভাবে বললাম মাত্র 8টা সিট, রাজস্থানে একটা নতুন হয়েছে, বিহারে আপনারা 2টো পেয়েছেন, তামিলনাড়ু 4টে, কেরালা 1টা, বেঙ্গল 8 নয়, আমি ওটাকে 9 গুনি। কারণ কেরালা থেকে আরএসপির একজন সাংসদ জিতেছেন, যদিও তিনি লেফট ফ্রন্টের অন্তর্ভুক্ত না, তিনি ইউডিএফের অন্তর্ভুক্ত। আমি ওই জন্যটাকে 9 গুনি। আমি প্রথম কথা বলে দিই, বিজেপির যে ভোট শেয়ারটা মনে হচ্ছে প্রায় একই রকম থেকে গেল, এটার মধ্যে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন লুকিয়ে আছে। কারণ বিজেপির নতুন জায়গা পেয়ে গেছে উড়িষ্যা, নতুন জায়গা পেয়ে গেছে অন্ধ্র, অরুণাচল প্রদেশ। অরুণাচল তো ছোট রাজ্য না হয়, কেরালাতে তার ভোট শেয়ার বেড়েছে, তামিলনাড়ুতে তাদের ভোট শেয়ার বেড়েছে, উড়িষ্যাতে তারা সুইপ করেছে, অন্ধ্রে বেশ কিছু ভোট বেড়েছে। এইটা যদি না হতো তাহলে কিন্তু বিজেপির যে ওভারঅল ভোট শেয়ারটা, সেটা বেশ ভালোই মুখ থুবড়ে পড়তো, অন্তত প্রায় 4-5% আমার ধারণা সেই ভোট শেয়ারটা কমে যাবে। কনভেনশনাল ফিল্ডে মানে বিজেপির যে প্রধান যে জায়গা, গুজরাট থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে এদিকে বিহার, পশ্চিম বাংলা পর্যন্ত, এই যে বড় অঞ্চলটা, উত্তর পশ্চিম এই যে অঞ্চলটা এবং পূর্বের কিছুটা, এখানে কিন্তু বিজেপির ভোট আমার তো মনে হয় বেশ জায়গাতেই অনেক ভালোই কমেছে। বামপন্থীদের যে রেজাল্টটা আমার মনে হয়
এই মুহূর্তে বোধহয় নির্বাচনে বিরাট আশাও ছিল না। প্রথম কথা হচ্ছে, বামপন্থীরা চিরকাল যেখান থেকে বেশি ভোট পেতেন একটা সময়ে, আমি যদি 20 বছর পিছিয়ে যাই, অনেকে বলছেন 2004 কেন হলো না। 2004 কেন হলো না তার একটা বড় কারণ হচ্ছে 2004-এ 60 জন বামপন্থী সাংসদ ছিলেন। পশ্চিমবাংলা, কেরালা, এই সমস্ত রাজ্যগুলো থেকে বেশ ভালো সংখ্যায় বামপন্থী সাংসদ গিয়েছিলেন। এখন আমার তো মনে হয় যে আজকে গোটা দেশ জুড়ে নির্বাচনটা ছিল যে বিজেপি বনাম বিজেপি বিরোধী প্রধান জোট। সেইখানে সেই প্রধান জোটের বাইরে থেকে বামপন্থীদের পক্ষে এই নির্বাচনে ভালো রেজাল্ট করা, সেটা সত্যি সত্যি খুব কঠিন ছিল। প্রধান জোটের মধ্যে থেকেই বা কেন হলো না? কেন আমি প্রধান জোটের মধ্যে থেকে তো হয়েছে, বামপন্থীরা যেখানে যেখানে তার প্রধান জোটের অন্তর্ভুক্ত, যেমন আমরা বিহারে, এবার বিহারে আরও বেশি আমাদের সিট পাওয়া উচিত ছিল, সেটা আলাদা কথা। আমরা যদি আরও কিছু সিট পেতাম তাহলে বিহারের ওভারঅল রেজাল্টটাও আরও ভালো হতো। আমরা 9টা পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস বিহারে 15টা আসন ইন্ডিয়া জোট জিততে পারত, যদি সেখানে সিট বন্টনের ক্ষেত্রে, ক্যান্ডিডেট বাছাই করার ক্ষেত্রে সেখানে বামপন্থীরা আরও একটু জায়গা পেত। আসবো আমি যে বিহারে আপনারা গত বিধানসভায় 12টা আসন পেয়েছেন। এক্স্যাক্টলি। ফলে বামপন্থীতে আপনি দেখুন, বামপন্থীতে যে ভালো রেজাল্ট আপনি বলছেন, বিহারে আমরা 2টো পেয়েছি, আমরা এই প্রধান জোটের মধ্যে। রাজস্থানে সিপিএম একটি সিট পেয়েছে, তারা প্রধান জোটের মধ্যে। পশ্চিমবাংলায় তারা প্রধান জায়গাটা হচ্ছে বিজেপি বনাম তৃণমূল। তাহলে বামপন্থীরা এর বাইরে থেকে যতটা ভোট পাওয়া যায় সেই ভোটটা তারা পেয়েছেন। কেরালাতেও তারা সরকারি ক্ষমতায় থেকেও সেখানে বিজেপি বিরোধী প্রধান শক্তি হিসেবে, আগের বারের লোকসভা নির্বাচনেও কংগ্রেস ছিল, এবারও কংগ্রেস সেখানে প্রধান শক্তি হিসেবে উঠে এসছে। তামিলনাড়ুতে বামপন্থীরা প্রধান জোটের অন্তর্ভুক্ত এবং 4টি আসন গতবারও তারা সেখান থেকে পেয়েছিলেন, সিপিআই এবং সিপিএম 2, এবারও তাই পেয়েছেন। আমার মনে হয় এই জোট বিন্যাসের যে ব্যাপারটা, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জোটের বাইরে থেকে বামপন্থীদের পক্ষে খুব ভালো রেজাল্ট তুলে আনা এবারের অবস্থায় দীপঙ্কর দা, যে বামেরা বাংলায় এই মেন জোটের বাইরে আছে, বিজেপি বিরোধী জোটের। পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী প্রধান শক্তি তৃণমূল, এটা তো প্রমাণিত সত্য। এখানে সেকেন্ড জোট হচ্ছে কংগ্রেস এবং বামপন্থীরা, এবং সেই জোটটা সম্পর্কে মানুষের ধারণা এরা যতটা না বিজেপি বিরুদ্ধে লড়ছে তার বেশি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। ফলে সেই জোটটাকে একটা খুব বিজেপি বিরোধী একটা শক্তিশালী জোট হিসেবে হয়তো মানুষ দেখেনি কিছু কিছু এলাকায় থাকলেও। তো ফলে আমি তো মনেই করি যে পশ্চিমবাংলাতেও যে বিজেপির বিরুদ্ধে যে প্রধান যে শক্তিটা, যে প্রধান লড়াইটা, সেই জায়গার মধ্যে বামপন্থীরা ছিল না, তারা এর বাইরে ছিল। বাইরে থেকেও তারা যথেষ্ট ভালো ভোট পেয়েছেন। সেলিম একটা জায়গায় সেকেন্ড রয়েছেন, কয়েকটা জায়গায় কয়েক লক্ষ করে তারা ভোট পেয়েছেন, সেটা খারাপ নয়। আপনি কি মনে করেন যে বাংলায় বিজেপি বিরোধী জোটটা এক ছাতার তলে আসা উচিত, এবং সিপিএম এর ক্ষেত্রে কি সেটা পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইনে সম্ভব? সিপিএম এর পাস্ট এবং আমি উচিত কি অনুচিত সেটার মধ্যে যাচ্ছি না। আমি বলছি সেটা যদি না হয়, তার বাইরে এটা বুঝে নিতে হবে যে বাংলা গোটা দেশ জুড়ে নির্বাচনটা এবারে ছিল যে বিজেপিকে কে ঠেকাচ্ছে, বিজেপিকে কে হারাচ্ছে, এটা হচ্ছে মানুষের কাছে প্রধান ব্যাপার। এবং প্রধান যে শক্তি আছে সেই শক্তির দিকেই অধিকাংশ মানুষ, বিজেপি বিরোধী শক্তি, তারা সেদিকে ঝুঁকেছেন। এর বাইরে কিছু কিছু জায়গায় কিছু কিছু পার্টি তারা হয়তো কোথাও কোনো নির্বাচন জিতেছে বা কিছু ভালো ভোট পেয়েছে। তো ফলে এই জায়গাটাতে তো সিপিএম ছিল না, এই জায়গাটা কংগ্রেসও ছিল না, এই জায়গায় পশ্চিমবাংলায় কংগ্রেসও ছিল না। তা যদি থাকতো, সিপিএম এবং তৃণমূলের হয়তো বোঝাপড়াটা কঠিন ছিল বা কাঙ্ক্ষিত ছিল কিনা আমি সেটাও বলতে চাইছি না এক্ষুনি, কিন্তু কংগ্রেস এবং তৃণমূলের বোঝাপড়াটা আমার মনে হয় অসম্ভব ছিল না। এবং সেটা যদি হতো তাহলে বিজেপির আসন সংখ্যা যেটা 12 হয়েছে, সেই আসন সংখ্যাটা আমার ধারণা কমে 6 হয়ে যায়। সিপিএম কে কি পশ্চিমবঙ্গে, ধরুন আপনি, রাজনীতি তো একটা স্ট্যাটিক জিনিস নয়, রাজনীতি ঘুরবে, এগোবে, পিছবে, বিভিন্ন কিছু হবে। সিপিএম কে কি, আমি বৃহত্তর রাজনীতিতে আসবো, কিন্তু যেহেতু এই প্রসঙ্গটা আসলো, সিপিএম কে কি বাংলার রাজনীতিতে তার ঋত জায়গা ফিরে পাওয়ার জন্য সিপিএম কে কি আরো রিয়েল পলিটিকের দরকার আছে, কি রিথিঙ্ক করার দরকার আছে সিপিএম এর পলিটিক্যাল লাইন? রিয়েল পলিটিকের কথা আমি বলবো না, ফলে আমি জোট বা এই নির্বাচনে আরও বিরাট কোনো নাটকীয়ভাবে কোনো সাফল্য আসতে পারতাম এটাও মনে করি না। যেটা দরকার, যেটা পরিষ্কার আমার মনে হয় নিশ্চয়ই সিপিএমের নেতারাও ভাবছেন, যে দীর্ঘদিন যখন আমরা জানতাম যে সিপিএম পশ্চিমবাংলায় একটা অত্যন্ত শক্তিশালী বামপন্থী দল, একের পর এক তারা নির্বাচন জিতেছে। কোথা থেকে জিতেছে? গ্রামাঞ্চল থেকে।
গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক। সিপিএম ঠিক শহুরে মধ্যবিত্তদের পার্টি হিসেবে কোনোদিনই বিরাট নির্বাচনী সাফল্য পায়নি। আমার মনে আছে 1984 নির্বাচন, যখন ইন্দিরা গান্ধীর হত্যার পরে গোটা দেশ জুড়ে একটা অন্য রকমের ঢেউ বয়ে গিয়েছিল, যখন বিজেপির আসন 2 হয়ে গিয়েছিল, কংগ্রেস 400-র বেশি আসন পেয়েছিল, সেই সময় মনে করে দেখবেন পশ্চিমবাংলায় আমার যতদূর মনে পড়ে 42-এর মধ্যে 16টি আসন বা 18টি আসন কংগ্রেস জিতেছিল। সমস্ত শহরাঞ্চল তারা জিতেছিল, গ্রামাঞ্চলে সিপিএম টিকেছিল। ফলে দীর্ঘদিন ধরে সিপিএম পশ্চিমবাংলায় ভালো রেজাল্ট করেছে গ্রাম, কৃষক, কৃষি, গরিব মানুষ এই ভোট দিয়ে। এই জায়গাটাতে আমার মনে হয় বিরাট বিচ্ছিন্নতা ঘটেছে, বিরাট দুর্বলতা ঘটেছে। সিপিএমের যে ভোট আমরা দেখছি এখন, সেটা মূলত দক্ষিণবঙ্গ, মূলত শহরতলি, মূলত শহুরে মধ্যবিত্ত একটা বড় অংশ। তো সেটা ভালো, নতুন প্রজন্মের ভোট তারা পাচ্ছেন, এটা খুবই ভালো। কিন্তু গ্রামাঞ্চল, কৃষি, গরিব মানুষ এই জায়গাটা, এই যে হারানো জায়গাটা, এটাকে পুনরুদ্ধার না করে বড় আকারের কোনো নির্বাচনী সাফল্যের কথা ভাবা যায় না। দীপঙ্কর, অনেকে বলছেন যে এই সিপিএম এর নতুন মুখ এনেছে, তাদের সোশ্যাল মিডিয়ায় বিপ্লব হচ্ছে, ব্রিগেড হচ্ছে, কিন্তু ভোট বাক্সে প্রভাব পড়ছে না। কারণ অনেকে মনে করছেন যে মুখ এনে কোনো লাভ নেই যতক্ষণ না রাজনীতিটা বদলাতে হবে। রাজনীতিটাই বুড়ো, তার ফলে তাদের নতুন মুখ এনে বুড়ো রাজনীতি দেখানো হচ্ছে, সেম ওল্ড পলিটিক্স। রাজনীতিটা চেঞ্জ না করলে নতুন মুখ দিয়ে কিছু হবে না। আপনি কি সেটা? রাজনীতির কথা আমি দুটো বলবো। একটা তো আমি যেটা বলছি যে সিপিএমের যে প্রধান শক্তির জায়গা আপনি দুর্বল হয়ে গেছেন। তার কারণটা কি সেটা বুঝতে হবে। আমার তো পরিষ্কার মনে হয় সিঙ্গুরের পর থেকে, এবং সিঙ্গুরটাও ঘটেছিল এই এক অর্থে লাইনচ্যুত হওয়ার ফলেই, যে মনে হয়েছিল যে আর গ্রাম নিয়ে, গরিব মানুষ নিয়ে, কৃষক নিয়ে অনেক ভাবা হয়েছে, আর ভাবার দরকার নেই। এবারে ওই উন্নয়নের জন্য কর্পোরেটের সার্টিফিকেট, কর্পোরেট ইনভেস্টমেন্ট দেখানো, এটাই বড় কথা। মানে কর্পোরেটের ফাঁদে পড়ে গিয়ে সিপিএম এর প্রাথমিক বিচ্যুতি। একদম 2007-06 ওই যে সিঙ্গুর থেকে শুরু হলো, এটাই হচ্ছে প্রধান, একদম ধাপে ধাপে তারপরে বিচ্যুতিগুলো ঘটেছে। ফলে সেই জায়গাটাকে না ধরতে পারলে আবার সেই গ্রাম, সেই কৃষক, সেই ক্ষেত মজুর, সেই বর্গাধার, এটা না ধরতে পারলে হবে না, প্রথম কথা। দ্বিতীয়ত, নতুন দিকে অবশ্যই আজকে ধরুন অসংগঠিত শ্রমিক, নতুন একটা শ্রমিক শ্রেণী আছে, আজকের যুবক, সেখানটায় অবশ্যই সিপিএম কিছুটা ধরছে, আমরাও ধরার চেষ্টা করছি। একটা নতুন শ্রমিক শ্রেণী উঠে এসছে, সেই শ্রমিকের আন্দোলনও দরকার। এবং এই দুটোকে মিলিয়ে একটা শক্তি বাড়ানোর দরকার, এটা একটা। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতিটা পাল্টে গেছে। বিজেপিকে খাটো করে দেখা, বিজেপিকে একটা আর 5টা পার্টির মতো করে পার্টি মনে করা, এই ভুলটা যারাই করবেন তাদেরকেই মাসুল দিতে হবে। তো বিজেপি আজকে সম্পূর্ণ একটা অন্য রাজনীতি করছে, একটা সম্পূর্ণ অন্য মাত্রায় ভারতবর্ষের গণতন্ত্রের সংকট তৈরি হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে সবার আগে বিজেপি বিরোধিতা, সবার আগে। তারপরে রাজ্যের রাজনীতি আছে, সেখানে ধরুন তৃণমূলের প্রশ্ন আছে, অবশ্যই লড়তে হবে, বিভিন্ন প্রশ্ন নিয়ে লড়তে হবে। মানে তৃণমূলের মানে আপনার প্রেসক্রিপশন অনুযায়ী, কোট আনকোট প্রেসক্রিপশন, যে সিপিএম এর এই মুহূর্তে সার্ভাইভালের জন্য জাতীয় রাজনীতিতে তৃণমূলের সঙ্গে হাত ধরে বিজেপির বিরোধিতা করা উচিত। আমি বলছি তৃণমূলের হাত ধরে করবেন, কি করবেন? তারা ইন্ডিয়া জোটে সিপিএম আছে, ইন্ডিয়া জোটে তৃণমূলও আছে। তাহলে জাতীয় রাজনীতিতে আপনার কাছে এই লাক্সারিটা নেই যে আমি একে ছেড়ে দেবো, ওকে ছেড়ে দেবো, তাকে ছেড়ে দেবো, এ বি টিম, ও সি টিম। হ্যাঁ, এটা তো, এই লাক্সারিটা নেই জাতীয় রাজনীতিতে। আজকে শিবসেনার মতো পার্টি, যে পার্টিটা সম্পর্কে ভাবাই যেতে পারতো না, আজ থেকে 5 বছর আগে কেউ ভাবার মতো অবস্থা ছিল না যে এই পার্টিটাকে আমি একটা বিজেপি বিরোধী পার্টি হিসেবে গণ্য করব, হিন্দু রাইটিস্ট পার্টি। এক্স্যাক্টলি। অথচ ভারতবর্ষের রাজনীতি আজকে শিবসেনাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় এনে দিয়েছে। শিবসেনার এই গুরুত্বপূর্ণ ভূমিকা বাদ দিয়ে মহারাষ্ট্রের আজকে রেজাল্ট হতে পারে না। তাহলে আজকে ইন্ডিয়া যে জোটটা গড়ে উঠেছে, গোটা দেশ জুড়ে একটা ছাতার মতো বড় জোট বিজেপি বিরোধী, সেখানে শিবসেনাও আছে, সেখানে তৃণমূল কংগ্রেসও আছে, সেখানে এই বিভিন্ন পার্টিগুলো আছে। ফলে এই জোটে তো থাকতেই হবে সবাইকে। পশ্চিমবাংলায় তৃণমূলের সাথে সিপিএমের জোট আমার মনে হয় না সেটা সম্ভব এই মুহূর্তে, বা সেটার কোনো প্রয়োজন আছে। কিন্তু পশ্চিমবাংলায় যদি সিপিএমকে শক্তি বৃদ্ধি করতে হয়, বামপন্থীদের শক্তি বৃদ্ধি করতে হয়, তাহলে অবশ্যই গ্রামাঞ্চল ফিরে পেতে হবে, অবশ্যই আবার কৃষকের আস্থা অর্জন করতে হবে, এবং অবশ্যই বিজেপি বিরোধী রাজনীতিটাকে
প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, কিন্তু বিজেপি বিরোধী রাজনীতির স্রোতের এখন একটা জায়গাতেই বইছে, সেটা হচ্ছে তৃণমূল। যেমন আপনি বললেন বা আমরাও দেখতে পাচ্ছি ভোটের ফলাফলে যারা সিপিএম, যারা বিজেপি বিরোধী মানুষ, তারা কেন সিপিএম এর ওই ছোট্ট নৌকোয় পা দেবে যাতে 5% ভোট আছে, অন্য জায়গায় 42-43% ভোট আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানে সিপিএম সম্বন্ধে একটা প্রচার কিন্তু কি তৃণমূল কি বিজেপির থেকে হয়ে গেছে যে তোমার অবস্থানটা কি। কেউ বলছে তুমি বিজেপির বি টিম, কেউ বলছে তুমি তৃণমূলের বি টিম, হুইচ ইজ হার্টিং দ্য রিয়েল পলিটিক্যাল অ্যাম্বিশন অফ সিপিআইএম। বোঝা যাচ্ছে না, সাধারণ মানুষ তো বুঝতেই পারছে না যে তৃণমূলের বি টিম না সিপিএম এর বিজেপি। সেটা তো আপনি পশ্চিমবাংলা দাঁড়িয়ে বলছেন, এমনকি কেরালার মতো রাজ্যে যেখানে সিপিএম এখন ক্ষমতায় আছে, সেখানেও বিজেপি বিরোধিতার প্রশ্নে প্রধান ভোটটা নিয়ে চলে গেছে কংগ্রেস। সেখানেও এখানে যেমন এরা বিজেমূল তত্ত্বের কথা বলছিলেন, ওখানে বিজেএম তত্ত্বের কথা চলে এসছে যে বিজেপি এবং সিপিএম, কংগ্রেস ওখানে বলেছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে সিপিএমের মধ্যে নাকি কোনো একটা বোঝাপড়া আছে। ফলে আমার মনে হয় এই কথাগুলো বলে তো কোনো লাভ নেই, কারোর এই কথাগুলো কোনো বলে লাভ নেই। একটা পার্টির একটা থ্রেশহোল্ড শক্তি না থাকলে পরে তার পক্ষে নির্বাচনে জেতা খুব কঠিন। ফলে এই মুহূর্তে পশ্চিমবাংলায় সিপিএমের বিরাট কোনো ভালো ফল হওয়ার মতো সুযোগ কোনো ছিল না। তারা আশা করেছিলেন, আমি জানি না কটা সিট আশা করেছিলেন, কিন্তু আমার তো বাইরে থেকে দেখে যেটা মনে হচ্ছিল ওই মেরে কেটে মুর্শিদাবাদে একটা জায়গায় হয়তো আশা ছিল। বাকি জায়গায় যে ভোটগুলো তারা পেয়েছেন আমি মনে করি ভালো ভোট, আমি এর খারাপ ভোট মনে করি না। যাদবপুর বলুন, দমদম বলুন, শ্রীরামপুর বলুন, এই যে দিবঙ্গতা সব জায়গায় থার্ড, বিজেপি যাদবপুরের মতো জায়গায় যেখানে রিহ্যাবিলিটেশন মুভমেন্ট সিপিএম অত বড় করেছে সেখানে অতীতের কথা ভেবে লাভ নেই, অতীতের কথা কিচ্ছু ভেবে লাভ নেই। আমি 2024-এ দাঁড়িয়ে বলছি যে 2024-এ দাঁড়িয়ে আপনার যদি এত ভোট পেয়ে থাকে এখানে সিপিএম, সেটাকে একটা অ্যাসেট মনে করতে হবে, সেটা একটা ক্যাপিটাল মনে করতে হবে, সেটার উপর দাঁড়িয়ে উঠে দাঁড়াতে হবে। ফলে বাকি সমস্ত কথাগুলো এই মুহূর্তে আমার মনে হয় সেগুলো অপ্রাসঙ্গিক। অতীতের স্মৃতি, দীর্ঘদিনের কোনো রেফারেন্স, এগুলো ভেবে লাভ নেই। এবং এটা আপনি ঠিক কথাই বলেছেন যে মানুষের কাছে বাধ্যবাধকতা আছে, বিজেপিকে হারাতে তারা ভোট দেবে। তার মানে সেই মানুষ আপনাকে প্রত্যাখ্যান করে দিয়েছে তা নয়। দীর্ঘদিন ধরে আমরা সেটা দেখি, সেখানে আমি সেই মানুষের প্রতি তো করতে পারি না। মুসলিম জনগণ দীর্ঘদিন ধরে সেখানে তারা মনে করেন যে আমরা সবথেকে বেশি সাহসের সাথে ধর্মনিরপেক্ষতার রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি করি। কিন্তু যদি আমরা প্রধান জোটে যদি না থাকি তাহলে প্রাণ খুলে দিল খুলে তারা ভোট দিতে পারবেন না। তার মানে আমাদের সম্পর্কে শ্রদ্ধা করেও, আমাদের রাজনীতিকে ভালোবেসেও মানুষ ভোটের সময় একটা অন্য ব্যবহারিক যুক্তি থেকে অন্য শক্তিকে ভোট দেয়। সেই জন্য আমি বলছি ভোটের অঙ্ক দিয়ে শুধু রাজনীতি বোঝা যাবে না। এটা বাদ দিয়েও তৃতীয় শক্তি হিসেবে আজকে এখন বামপন্থীরা আছে পশ্চিমবাংলায়, এটা রূঢ় বাস্তব, নির্মম সত্যি। এইটাকে পাল্টাতে হবে, এটাকে পাল্টে বামপন্থীদের দ্বিতীয় জায়গায় উঠে আসতে হবে। এবং এটা যদি পশ্চিমবাংলায় না পাল্টায়, এটা শুধু সিপিএমের বিপদ নয়, এটা শুধু বামপন্থীদের মাথা ব্যথা নয়, আমি বলবো এটা গোটা পশ্চিমবাংলার মাথা ব্যথা হওয়া উচিত। উড়িষ্যার দিকে তাকিয়ে দেখুন, বিভিন্ন আঞ্চলিক দলগুলো তারা দীর্ঘদিন হয়তো বিজেপিকে ঠেকিয়ে রেখেছে, বিজেপির বিরুদ্ধে তারা করেছে, কিন্তু একটা সময়ের পরে ওয়াইএসআরসিপি বলুন, বিআরএস বলুন তেলেঙ্গানার, এডিএমকে বলুন তামিলনাড়ুতে, আজকে বিজু জনতা দল উড়িষ্যায়, এই সমস্ত পার্টিগুলো হঠাৎ করে উবে যায়। রিজিনাল আইডেন্টিটি পলিটিক্সের জামানাটা এন্ড আমি বলছি না, হয়তো নতুন পার্টি একটা পার্টিকে রিপ্লেস করে একটা নতুন কোনো পার্টি আসছে। কিন্তু বিজেপি যদি দীর্ঘদিন ধরে একটা কোনো রাজ্যে দ্বিতীয় প্রধান শক্তি হিসেবে থেকে যায়, তাহলে সময়ের নিয়মেই একটা সময় বিজেপি সেই রাজ্যটাকে দখল করে নেবে। যেটা আমরা আসামে দেখেছি, যেটা আমরা ত্রিপুরায় দেখেছি, যেটা ত্রিপুরায় তো হঠাৎ করে ঘটলো, যেটা আমরা উড়িষ্যায় দেখলাম। তো পশ্চিমবাংলা তো আমি যেটা মনে করি যে 2021-এ তৃণমূল একা বিজেপিকে ঠেকায়নি, বাংলা ঠেকিয়েছে। তৃণমূলের বাইরেও অন্তত 5% ভোট এক্সট্রা তারা পেয়েছেন। আমি এবারও মনে করি 2024-এ তৃণমূল এককভাবে ঠেকায়নি। আমরাই ধরুন মাত্র একটা আসনে লড়েছি, একটা প্রতীকী লড়াই লড়েছি। গোটা রাজ্য জুড়ে আমাদের পুরো পার্টির শক্তি, তারা রাজ্য জুড়ে বিজেপি হারাও, নো ভোট টু বিজেপি আপনাদের ক্যাম্পেইন ছিল। নো ভোট টু বিজেপি হারাও, বিজেপিকে একটি ভোটও নয়। আমরা এবারের নির্বাচনেও গোটা রাজ্য জুড়ে এই প্রচার চালিয়েছি। ফলে এইখানটা আমি দুটো জিনিস বলতে চাই। মানে এই আপনাদের পার্টি সম্বন্ধে দারুণ ইন্টারেস্টিং বিভিন্ন ভিউজ আমরা পাই যখন ইন্টেলেকচুয়াল মানুষের কাছে যাচ্ছি, বিভিন্ন ইয়াং জেনারেশনের কাছে যাচ্ছি। তাদের 3-4টে প্রশ্ন আছে। নাম্বার 1, আপনারা কেন তৃণমূল কংগ্রেসকে লেসার ইভিল মনে করেন? এই লেসার ইভিল তত্ত্বটা একটা বিরাট সংখ্যক মানুষকে লেফট রাজনীতি থেকে দূরে করে দিচ্ছে বলে মানুষ মনে করেন, আমি যাদের কথা বলছি।
2 নম্বর এই যে নো ভোট টু বিজেপি, আপনি উত্তর দিন নো ভোট টু বিজেপি, এটা বলে আপনারা লেফটের দিকে যে ভোটটা আসতে পারতো সেই ভোটটাকে আপনারা তৃণমূলের দিকে করে দিয়েছেন অনেকে বলেন। এই দুটো প্রশ্ন আপনি কিভাবে দেখেন? না, প্রথম কথা লেসার রিভিল গ্রেটার রিভিল এগুলো আমরা আবিষ্কার করিনি, এগুলো আমরা আবিষ্কার করিনি। মানুষ জীবনে চলার পথে সবসময় বুঝে নেয় যে কোনটা আমার বড় শত্রু, কোনটা এই মুহূর্তে ছোট শত্রু। তাহলে এই কথাগুলো এগুলো জীবনের কথা, এগুলো কোনো তত্ত্ব কথা নয় যে কাউকে আবিষ্কার করে বলে দিতে হবে। তো ফলে এই যে পশ্চিমবাংলায় আমরা বলেছি বলে মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে এমনটা তো নয়। পশ্চিমবাংলায় বিরাট মানুষ, তারা পরিষ্কার দেখছেন এই মুহূর্তে বিজেপিকে ঠেকাতে হলে আমার সামনে হাতের কাছে তৃণমূল আছে, তারা তৃণমূলকে ভোট দিয়েছেন। তো আমি তো এই কথাটাই বলছি যে ভোটটা তৃণমূল পাচ্ছে সেটা শুধুমাত্র তার দলের ভোট নয়, সেটা শুধুমাত্র তার প্রতি আনুগত্যের বা তার প্রতি সমর্থনের ভোট নয়। তৃণমূল সম্পর্কে যথেষ্ট সমালোচনা, যথেষ্ট বিরোধিতা, যথেষ্ট মতপার্থক্য নিয়েও একটা বড় সংখ্যক মানুষ তারা তৃণমূলকে ভোট দিয়েছেন। সেটা আমাদের কথার উপর দাঁড়িয়ে দেননি, সেটা তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে এসে ভোটটা তারা দিয়েছেন। তো এই যে জায়গাটা আছে পশ্চিমবাংলায়, এই জায়গাটা আমি যেটাই বারবার বলতে চাই যে বিজেপি সিপিএমকে, লেফটকে, বামপন্থীদের আমাদেরকে উঠে আসতে হবে এবং পশ্চিমবাংলাতেও বিজেপিকে তৃতীয় শক্তিতে ঠেলে দিতে না পারলে তাহলে কিন্তু বিজেপির বিপদটা পশ্চিমবাংলাতেও বাড়তেই থাকবে। আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে বিহারের রাজনীতিতে আপনারা একটা সলিড শুধুমাত্র পলিটিক্যাল ফোর্স না, সোশিও পলিটিক্যাল অ্যাসপেক্টে একটা খুব রেলেভেন্ট শক্তি হয়ে উঠেছেন। আমরা লাস্ট বিধানসভায় আপনারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, 12টার আপনাদের বিধায়ক, কত স্বল্প সংখ্যক সিট দিয়ে, মানে প্রকৃত অর্থে স্ট্রাইক রেট বলতে গেলে আপনাদের সব থেকে বেশি। সেটা আমি বলছি, স্ট্রাইক রেট কথাটা দুটো মানে আছে। একটা হচ্ছে রেজাল্ট দেখতে গেলে যে স্ট্রাইক রেট, সেটা আমাদের হাইয়েস্ট স্ট্রাইক রেট। আর যদি সিট অ্যালোকেশনের ক্ষেত্রে স্ট্রাইক রেট দেখেন, সেখানে আমাদেরটা হচ্ছে ওয়ার্স্ট স্ট্রাইক। বিধানসভাতেও তাই ছিল, লোকসভাতেও তাই হয়েছে। মানে আপনারা যত সংখ্যক আসনে লড়ে বিধানসভায় 12টা আসন পেলেন, কংগ্রেসের ডিসম্যাল পারফরমেন্স ছিল এবং কংগ্রেস লোকসভায় আমরা দেখলাম প্রচুর আসন কংগ্রেসকে অফার করা হলো। আপনারা যে কটা আসন পেলেন আপনাদের বিধানসভার শক্তির নিরিখে, তাতে আপনারা 2টো জয় পেলেন। আপনার কি বিধানসভা শক্তির নিরিখে আমরা পাইনি আসন, বিধানসভার শক্তির নিরিখে আমাদের 12টা, কংগ্রেসের ছিল তাদের 19টা, তাদের 2জন ডিফেক্ট করে চলে গিয়েছে। তাহলে 17 জন এমএলএ নিয়ে কংগ্রেস 9টা পেয়েছে। রেশিওটা কি? 2:1। আপনাদের 2:1। আমাদের রেশিও 4:1। তৃণমূল আরজেডির রেশিও 3:1। সিপিআই এবং সিপিএমের রেশিও 2:1। তাদের 2জন করে এমএলএ আছে, তার একটা করে প্রার্থী পেয়েছিল। এই কথাটাই বললাম যে আমরা সেখানে ওয়ার্স্ট স্ট্রাইক রেট আমাদের সিট অ্যালোকেশনের ক্ষেত্রে, কিন্তু রেজাল্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের স্ট্রাইক রেটটা বেটার। এইটাই আমি বলতে চাইছি, আমি জানতে চাইছি যে ধরুন বিহার আর আমরা অলমোস্ট দুটো এগ্রেরিয়ান ইকোনমি, গঙ্গা নদী যাচ্ছে, দুজনের অলমোস্ট একটা দীর্ঘদিনের দারিদ্র, বেশিরভাগ মানুষ কৃষিক্ষেত্রের সাথে জড়িত, শিল্প ছোটোখাটো বেশি নেই, এরকম একটা জায়গায় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সিপিআই এমএল একটা পলিটিক্যালি একটা সাকসেস রেট কিন্তু আছে, মানুষের একটা ট্রাস্টের জায়গা আছে। পশ্চিমবাংলার বুকে আরেকটা লেফট পার্টি, তাদের এটা নেই কেন? আপনাদের কি আছে যেটা এদের নেই? বা না, আমাদের সাথে তুলনা করে ভাবে লাভ নেই। আমার মনে হয় পশ্চিমবাংলায় 34 বছরের একটা বামফ্রন্ট সরকার ছিল, ফলে আমরা তো সেই অর্থে কোনো নির্বাচনী সাফল্যই পাইনি আজ পর্যন্ত। সিপিএম যে সাফল্যের পাহাড় চূড়ায় এতদিন ছিল, ফলে সিপিএমের তো কমপ্লেন করার কিছু নেই যে মানুষ দেয়নি। মানুষ প্রচুর দিয়েছে, দীর্ঘদিন দিয়েছে, 34 বছর দিয়েছে। তো 34 বছরের পরে যখন একটা সরকার ক্ষমতা থেকে সরে যায়, এবং সরে যাওয়ার পরেও আমার যেটা ধারণা, তার বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষণে, তাদের বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে কিছু ভুল তারা ক্রমাগত করে যান। তো সেখান থেকে তারা জমি হারিয়েছেন। ফলে সিপিএমের কাছে প্রশ্নটা হচ্ছে ঋত জমি পুনরুদ্ধার করা এবং এক অর্থে বলতে গেলে পার্টিকে খানিকটা রিইনভেন্ট করা। আমাদের কাছে যে প্রশ্নটা আছে যে আমরা কোনোদিনই সেরকম বড় নির্বাচনী সাফল্য পাইনি। আমরা একটা খুব মার্জিনাল প্রান্তিক জায়গা থেকে বহু লড়াই করে কিছু সাফল্য পেয়েছি, বহু মূল্য দিয়ে। একবার লোকসভা জিতেছিলাম, 6টা 7টা করে বিধানসভা জিততাম। আমরা এখন এই মুহূর্তে যেহেতু জোটে আছি, জোটের ফলে আমরাও একটা সাফল্য পাচ্ছি এবং আমাদের যারা জোট সঙ্গী তারা সম্ভবত আমাদের থেকেও বেশি সাফল্য পাচ্ছে। বিহারে আপনি তাকিয়ে দেখবেন যে 9টা আসনে এবার ইন্ডিয়া জোট সেখানে জয়যুক্ত হয়েছে। সেই 9টার মধ্যে 7টা আসন শাহাবাদ মগধ অঞ্চল থেকে, অর্থাৎ আমরা যে এলাকায় সব থেকে আমাদের শক্তিশালী কাজের এলাকা, এই এলাকাতেই। তো আমরা সেখানে জিতেছি 2টো,
সেখানে জাহানাবাদের জয়, সেখানে ঔরঙ্গাবাদের জয়, সেখানে পাটলিপুত্রের জয়, সেখানে বক্সারে, এই সমস্ত আসনগুলোতে যে আরজেডি বা সাসারাম থেকে কংগ্রেস তারা জয়যুক্ত হয়েছে, সেখানে বিরাট কন্ট্রিবিউশন আমাদের। কাটিহার থেকে আমাদের একজন এমএলএ আছেন, সেই বিধানসভা সেগমেন্ট থেকে 1,37,000 ভোট আমরা দিয়েছি। প্রায় 67,000 ভোটের পার্থক্য সেই একটা বিধানসভা থেকে হয়েছে, সেখান থেকে কংগ্রেস জিতেছে। এখনো কি ভারতের মাটিতে যখন মোটামুটি একটা ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা হয় যে এই চাকরি বাকরি, খেটে খাওয়া মানুষ, সারের দাম বেড়ে যাওয়া, এই কর্পোরেটের মাতব্বরি, দাদাগিরি, এইগুলো কি এখনো ভোটে হয় যে মানুষ এই খেটে খাওয়া মানুষের ইস্যুস এই স্টিল টিলডেড ইম্পর্টেন্ট? একদম এবারে নির্বাচন তো আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এবারে নির্বাচনের আগে যারা সাধারণ ধারণা নিয়ে চলেন, ভেবেছিলেন যে রাম মন্দির দিয়ে নির্বাচন হয়ে যাবে, স্লোগান উঠেছিল যে রাম কো লায়ে হ্যাঁ হাম উন্হেই লায়েঙ্গে। আর কি হলো, যে রাম মন্দিরের যে রাজ্য উত্তরপ্রদেশ, সেখানে বিজেপির ভরাডুবি। অযোধ্যা, যেখানে রাম মন্দির, সেই অযোধ্যা থেকে একজন সমাজবাদী পার্টির ব্যানারে 80 বছর বয়সে পোড় খাওয়া একজন দলিত নেতা, তিনি সেখানে নির্বাচন জিতছেন অযোধ্যা থেকে, ফায়জাবাদ। তো ফলে এবারের নির্বাচন তো পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে মানুষের রুটি রুজির প্রশ্নগুলো রাজনীতির কেন্দ্রীয় প্রশ্ন, এবং মানুষ এটা জানে যে এই রুটি রুজির জন্য আমাকে লড়তে হবে, এবং এই সম্মানের জন্য আমাকে লড়তে হবে, এবং লড়ার জন্য যদি আমার কাছে একটা কোনো স্পেস দরকার, তাহলে সেটার নাম গণতন্ত্র। লড়াইয়ের জন্য আমার যদি কিছু অধিকার দরকার, সেই অধিকারটা আমাকে দেয় সংবিধান। আর তাই এবারের নির্বাচনে গণতন্ত্র এবং সংবিধান, এই দুটো প্রশ্ন, ঠিক যেরকম কাজের দাবি, মজুরির দাবি, জমির দাবি, স্বাস্থ্য শিক্ষার প্রশ্ন যতটা গুরুত্বপূর্ণ ছিল, ততটাই গুরুত্বপূর্ণ বা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল গণতন্ত্র এবং সংবিধান রক্ষার প্রশ্ন। তাহলে এবারের নির্বাচনটা ভারতবর্ষের জন্য চোখ খুলে দেওয়া নির্বাচন। যে সমস্ত প্রশ্নগুলো বড় প্রশ্ন হয়, এবং আমার যেটা মনে হয় যেটা খুব ভালো কিছু দিক হয়েছে, সেটা হচ্ছে আমরা একটা চাপ ফিল করছিলাম যে আপনি হিন্দু কি হিন্দু নন, কি হিন্দুর পক্ষে কি হিন্দুর বিরুদ্ধে, এই সোশ্যাল ফেব্রিকটা নষ্ট হয়ে যায়। এই সার্টিফিকেটটা আপনাকে নিতে হবে বিজেপির কাছ থেকে। আপনি দেশপ্রেমিক কি আপনি দেশদ্রোহী, এই সার্টিফিকেটটা আপনাকে নিতে হবে বিজেপির কাছ থেকে। এইটা মানুষ বলে দিয়েছে, বিজেপি এটা সার্টিফিকেট দেওয়ার লোক নয়, আমার বিজেপির থেকে কোনো সার্টিফিকেটের দরকার নেই। ফলে আপনি আরামসে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করুন, লড়ুন, মোদির বিরুদ্ধে লড়ুন, তাতে কিচ্ছু কারোর কোনো হিন্দু ধর্মের কিচ্ছু যায় আসে না, তাতে ভারতবর্ষের দেশপ্রেমের কিচ্ছু যায় আসে না। ফলে এই চাপ মুক্তি ঘটেছে। কোনো বিরোধী দলের এই চাপের মধ্যে থাকা উচিত না যে এইটুকু এরকম যদি বলি, এভাবে যদি করি, এটা নিয়ে যদি বলি, এটা যদি না বলি, তাহলে বোধহয় এই হিন্দু বিরোধী হিসেবে আমাকে দাগিয়ে দেওয়া হবে, তাহলে বোধহয় আমার দেশপ্রেমের সার্টিফিকেটটা চলে যাবে। একইভাবে আমি মনে করি যে একটা সময়ে পশ্চিমবাংলাতে চাপ ছিল যে আপনি উন্নয়নের পক্ষে না উন্নয়নের বিরুদ্ধে, সেই সার্টিফিকেটটা কোনো কর্পোরেটের থেকে নিতে হবে। আপনি যদি সিঙ্গুরের পক্ষে থাকেন, টাটার পক্ষে থাকেন, তাহলে আপনি উন্নয়নপন্থী, আর আপনি যদি তার বিরুদ্ধে বলেন তাহলে আপনি উন্নয়ন বিরোধী। তাহলে এই উন্নয়নের মিথ্যা যে ডেফিনিশন, এই ডেফিনিশনটাও ভারতবর্ষের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। যে উন্নয়ন, সেই উন্নয়নই নয় যে উন্নয়নে মানুষের অবস্থার উন্নতি হয় না, যে উন্নয়নে দেশে বেকারি সমস্যা বাড়ে, সেই উন্নয়নটা কোনো উন্নয়ন নয়। ফলে উন্নয়নের প্রশ্নেও একটা বিরাট অন্য মাপকাঠি দেশের মানুষ এবার নির্বাচনে তুলে ধরেছে। শেষের দিকে আমি চলে এসেছি, আপনি কি মনে করেন যে এই নির্বাচন কংগ্রেসকে আবার নতুন করে পুনর্জন্ম হলো কংগ্রেসের? পুনর্জন্ম তো একটা বড় কথা, কংগ্রেসের একটা রিভাইভাল একটা মাত্রায় এটা হয়েছে। তার সিটের সংখ্যাটা 52 বা 53 ছিল, সেখান থেকে 99 বা 100-তে পৌঁছেছে, প্রায় ডাবল। কিছু কংগ্রেসের ভোট বেড়েছে, এবং আমার মনে হয় যে কংগ্রেসের নেতৃত্ব বোধহয় সম্ভবত এটা উপলব্ধি করে তারা, যে কংগ্রেসকে যদি রিভাইভ করতে হয় তাহলে কিছুটা রিইনভেন্টও করতে হবে। বিগ ব্রাদার অ্যাটিটিউড থাকা না, বিগ ব্রাদার অ্যাটিটিউডের কথা আমি বলছি না, অ্যাটিটিউড তো অন্য প্রশ্ন। কংগ্রেসের যে মূল রাজনীতির জায়গাটা, কংগ্রেসের যে মূল নীতিগুলোর জায়গা, তাহলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রিইনভেনশন এবং রিওরিয়েন্টেশন, এটা ছাড়া বোধহয় কংগ্রেসের রিভাইভালটাও হবে না। এবং যেমন সোশ্যালিস্টিক প্যাটার্ন নয়, যেমন ধরুন কংগ্রেস আজকে কাস্ট সেন্সাসের কথা বলে, যেমন কংগ্রেস এখানে সংরক্ষণের সম্প্রসারণের কথা বলছে, কংগ্রেস এখানে বলছে যে ভারতবর্ষের সমস্ত পিছিয়ে পড়া এবং মার্জিনালাইজ যে অংশ, প্রান্তিক শক্তি, তাদের যথোপযুক্ত প্রতিনিধিত্ব
তারা যেন চোখে পড়েন, দেশের মানে সমস্ত সব জায়গায় মানুষ যেন চোখে পড়ে, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ, মহিলা, তারা যেন আমাদের চোখে পড়েন যে এরা আছেন আমাদের সমাজের মধ্যে। এই যে প্রশ্নটা কংগ্রেস কোনোদিন আগে জোরের সাথে তুলতো না, এই প্রশ্নটা কংগ্রেস জোরের সাথে তুলছে, এমন একটা কংগ্রেসের মধ্যে ইতিবাচক পরিবর্তনের সংকেত। দ্বিতীয়ত, যে এখনও পর্যন্ত নিউ ইকোনমিক পলিসি চলছে, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন চলছে, কিন্তু এটা এমন একটা মাত্রায় চলে গেছে যার ফলে বিরাট আর্থিক বৈষম্য, যার ফলে বিরাট দারিদ্র্য, যার ফলে বিরাট কর্মহীনতা, বেকারত্ব। এই জায়গায় দাঁড়িয়ে এই ক্রনিক ক্যাপিটালিজমের বিরুদ্ধে আদানি আম্বানির হাতে সমস্ত সম্পত্তি তুলে দেওয়া, ক্যাপিটালিজমের কথা বলছে দীপঙ্কর দা, এটা একটু কোনো অক্সিমোরন টাইপের লাগছে। এটা বলছে পরিস্থিতি তাদেরকে বলতে বাধ্যও করছে, এটা বলছে। তারপরে মানুষ কতটা বিশ্বাস করবে কতটা না করবে সেটা পরের কথা, সেটা কংগ্রেসকেও প্রমাণ দিতে হবে। কিন্তু এই ধরনের কিছু সিমটম, কিছু সংকেত দেখা যাচ্ছে, যেটা আমার মনে করি ভারতবর্ষের রাজনীতির জন্য ভালো, কংগ্রেসের জন্য ভালো, বিরোধী শিবিরের জন্য ভালো। আর আরেকটা জিনিস, যে ভারতে কি আবার কাস্ট অ্যান্ড পলিটিক্স, কোট আনকোট, যেটা খুব আমি উপরতলার মানে একটা ব্রাহ্মণিক্যাল স্ট্রাকচার থেকে বলছি কাস্ট অ্যান্ড পলিটিক্স, সেটা কি আবার ফিরে এসছে? কারণ আমরা দেখলাম সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নতুন করে করলো এসপি, সমাজবাদী পার্টি, নতুন করে কাস্ট সেন্সাসের ডিমান্ড উঠছে। ভারতবর্ষে কি যে একটা আমরা যদি দেখি যে 70s আপনার সোশ্যাল জাস্টিস পলিটিক্স, তারপরে বিজেপির হাত ধরে যে ইনক্লুসিভ হিন্দুত্বের পলিটিক্স এলো, এই এখন কি আপনি কি মনে করেন যে ইনক্লুসিভ হিন্দুত্ব সাইডলাইন? না, প্রথম কথা, হিন্দুত্ব কোনোদিনই ইনক্লুসিভ নয়, হিন্দুত্ব হচ্ছে এক্সক্লুসিভ। হিন্দুত্ব ওরা তা বলে, তারা ঠিক, হিন্দুত্ব হচ্ছে ডিভিসিভ, হিন্দুত্ব হচ্ছে এক্সক্লুসিভ। হিন্দুত্ব মানুষকে এক্সক্লুড করে, হিন্দুত্ব মানুষকে ডিভাইড করে, হিন্দুত্ব মানুষকে ইনক্লুড করে না। ইনক্লুড করার ভান করে, নাটক করে, কিন্তু হিন্দুত্ব মানুষকে মোটেই ইনক্লুড করে না। তো আমার মনে হয় এই যে কাস্ট সেন্সাসের দাবিটা উঠেছে, অনেকে মনে করেন যে এই সমস্ত দাবি তুলে বোধহয় কাস্টকে ক্রিয়েট করা হচ্ছে। এর থেকে মিথ্যে কথা তো আর কিছু হতে পারে না। কাস্ট আমাদের সমাজে আছে, দীর্ঘদিন ধরে আছে, এবং এইটা যদি আমরা স্বীকার না করি এবং এটাকে যদি ধাক্কা দেওয়ার জন্য, এটাকে নির্মূল করার জন্য আমরা যদি কোনো সচেতনভাবে কোনো পদক্ষেপ না নিই, তাহলে তো কাস্ট আরও বাড়বে। ফলে আমার মনে হয় কাস্ট সেন্সাস এটা একটা খুব যুক্তিসঙ্গত দাবি, এবং সংরক্ষণের প্রশ্নে নতুন করে বিন্যাস করা সংখ্যা অনুযায়ী, এটা আমার মনে হয় সময়ের দাবি। ফলে এই এগুলো মোটেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে একটা এমন ব্যাপার যে সোশ্যাল জাস্টিস, সোশ্যাল ট্রান্সফরমেশন, তার যে মূল বস্তু, মূল যে ভেতরের কন্টেন্ট, সেই কন্টেন্টটাকে বাদ দিয়ে ওটাকে একটা জুগার টেকনোলজিতে পরিণত করা। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নামে দুটো এখান থেকে দাও, তিনটে ওখান থেকে দাও। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে ছাপিয়ে উঠে আবার সোশ্যাল জাস্টিস, আবার সোশ্যাল ট্রান্সফরমেশন, আবার অ্যাডিকুয়েট সোশ্যাল রিপ্রেজেন্টেশনের কথা আসছে। আমার এগুলো ভালো। এই গভর্নমেন্ট কি টিকবে ফুল টার্ম? অত্যন্ত এক্ষুনি বলে দেওয়া আমার মনে হয় যাবে না, মোটেই যাবে না। 240টা আসন তাদের কাছে আছে, বিজেপির কাছে। বিজেপি এরকম পার্টি, বিভিন্ন পার্টিকে ভাঙতে তারা খুব সিদ্ধহস্ত। ফলে আমি এক্ষুনি বলবো না যে এই সরকারটা ভেঙে পড়বে। ফলে আমার মনে হয় আমরা এই সরকারটা ভেঙে পড়বে কি পড়বে না, কবে পড়বে, এই সমস্ত দিকে না ঘামিয়ে যে গণরায়টা এসছে, সেই গণরায়ের এক অর্থে যে মূল স্পিরিট, সেই স্পিরিটের বিরুদ্ধে সরকার গঠন হয়েছে। এই গণরায় বলেনি যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ফিরে আসুক, মোদীকে মানুষ স্বীকার করেনি। এই গণরায় চায়নি যে অমিত শাহ আবার গৃহমন্ত্রী হোক। এই গণরায় চায়নি যে আবার, আমি জানি না স্পিকার কে হবে লোকসভায়, কিন্তু আরেকজন ওই ওম বিড়লার মতো বিজেপির কোনো স্পিকার হোক। ফলে গণরায় যে পরিবর্তনের কথা বলেছে, যে পরিবর্তনটা সংখ্যার কারণে আসতে পারেনি, সেই পরিবর্তনটা যাতে আসে সেই জন্য গণচাপ সৃষ্টি করা, সংসদের ভেতরে এবং সংসদের বাইরে, এবং এই দুটোর মধ্যে আরও বেটার সমন্বয় গড়ে তোলা। আমার মনে হয় এইটা হচ্ছে আমাদের কাজ, ইন্ডিয়া জোট হিসেবেও আমাদের কাজ, এবং বিশেষ করে বামপন্থী দল হিসেবে, বামপন্থী রাজনীতি হিসেবে আমাদের প্রধান দায়িত্বটা হচ্ছে এটা, যে যে রায়টা এলো, এই রায়ের যে স্পিরিট, সেটাকে সম্মান জানানো, সেটাকে সম্ভাবনাগুলোকে আরও বেশি সামনে আনা, এবং একটা গণচাপ সৃষ্টি করা। লাস্ট প্রশ্ন আপনার কাছে, পশ্চিমবাংলার রাজনীতিতে এই গণরায়, বিজেপি বিরোধিতার গণরায় মূল বামপন্থী স্রোতে আনার জন্য কি করণীয়? কাজ করে যাওয়া, লেগে পড়ে থেকে কাজ করে যাওয়া, পশ্চিমবাংলায় মাটি কামড়ে পড়ে থাকা, কাজ করে যাওয়া,
এবং এই কাজ করতে করতেই কমিউনিস্টরা একদিন সাফল্য পেয়েছেন, কোনো হঠাৎ ম্যাজিক ফর্মুলায় পাননি। দীর্ঘদিনের শীতে ভাগার সময় থেকে লড়তে 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 সেখান থেকে একটা সময় ৭৭-এ বামফ্রন্ট সরকার এসেছিল। তো এই লড়তে হবে, লড়াই করতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, গ্রামাঞ্চলের লড়াইকে আরও শক্তিশালী করতে হবে। এছাড়া কোনো শর্টকাট, কোনো ম্যাজিক ফর্মুলা আমার কাছে তো অন্তত নেই। না, একটা প্রশ্ন করা বাকি থেকে গেল, সেটা হচ্ছে যে শাসক দলের, বর্তমান রাজ্যের শাসক দলের বিরুদ্ধে করাপশনে, হিউজ র্যাম্পেন্ট করাপশনে জড়িত থাকার অভিযোগ, এটা কতটা মানে বামপন্থী হিসেবে যদি আমি তাদের সঙ্গে যেতে চাই, সেটাও তো একটা আমার বিরুদ্ধে। না, আমি তো যেতে বলছিও না কাউকে, কেন যেতে হবে? কিন্তু আপনি তো অলরেডি গেছেন। আমি বলছি যে আজকে যে ইন্ডিয়া জোট, এটাকে তো ঠিক করতে হবে। সিপিএমকে ইন্ডিয়া জোটে আছে কি নেই, তৃণমূল ইন্ডিয়া জোটে আছে কি নেই। তো যদি ইন্ডিয়া জোটে সবাই থাকে তাহলে আপনি এই করাপশন বা যা কিছু আছে সব কিছু নিয়েই একটা, তা সত্ত্বেও জোট আছে। করাপশনের কথাও যদি আমি বলি, আজকে এটা জোরের সাথে বলতে হবে যে বিজেপির মতো একটা কারাপ্ট পার্টি ভারতবর্ষ আগে কোনো দিন দেখেনি। করাপশনের প্রশ্নেও গোল্ড মেডেল সেটা বিজেপির কাছে, বাকিদের কাছে ব্রোঞ্জ থাকতে পারে, বাকিদের কাছে আরও কম মেডেল থাকতে পারে, আছে আছে থাকতেই পারে। কিন্তু আমি বলছি তার থেকে সমস্ত চ্যাম্পিয়ন করাপশনের প্রশ্নে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রশ্নে, এবং সে দুর্নীতি করে গায়ের জোরে দুর্নীতি করে যাওয়া, সে দুর্নীতিটাকেই আইনে পরিণত করা। ইলেকট্রাল বন্ড কী ছিল? দুর্নীতিকেই আইনে পরিণত করার একটা চেষ্টা। তো ফলে করাপশনের প্রশ্নও আমি মনে করি আরও বেশি স্পষ্ট বিজেপি বিরোধী লড়াই দরকার। আমার সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ দীপঙ্কর। আমরা কথা বললাম দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে। দীপঙ্করটা যেমনটা আমাদের জানালেন, তীক্ষ্ণ ধী এবং একটা খুব কনস্ট্রাকটিভ অ্যানালিসিসের মধ্যে দিয়ে যে এবারের কেন্দ্রের যে রায়টা, মানুষের রায়টা, সেটা মোদীর প্রধানমন্ত্রী হওয়ার বিরুদ্ধে রায়, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার বিরুদ্ধে রায়, এবং এই রায়কে প্রতি কটা বিরোধী দলকে রেসপেক্ট করতে হবে। এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এখানে সিপিআইএমকে ঘুরে দেওয়ার জন্য তাদের যে ওল্ড কোনো নতুন ফর্মুলা, কোনো ম্যাজিক ফর্মুলা নেই। রাস্তায় ঘুরে থাকতে হবে, গ্রামাঞ্চলে নিজেদের সংগঠন বাড়াতে হবে এবং মানুষের পাশে লড়াইয়ের সঙ্গে থাকতে হবে। এনকেটিভি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।